নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ জয় বাংলার সঙ্গে রয়েছি আমি সুমিত। শুরু করছি অলিম্পিকের টোকিও। শুরু হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, অলিম্পিক গেমস। শুরু হতে চলেছে বলা যেতে পারে শুরু হয়ে গেছে। একদিকে যখন আমরা স্টুডিওতে বসে এখানের মধ্যে আলোচনা করছি, অন্যদিকে কিন্তু প্রশান্ত মহাসাগরের পারে প্রতিযোগীরা রীতিমতো প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে তাদের খেলার জন্য। এই কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে অলিম্পিক গেমস, তারই উদ্বোধনের প্রস্তুতি চলছে ইতিমধ্যেই সেখানের মধ্যে। এই সব কিছু নিয়ে আমাদের আজকে আলোচনার জন্য আমাদের এই অনুষ্ঠান অলিম্পিকের টোকিও। তার মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, এবছরই কিন্তু অলিম্পিকে সব থেকে বড় দল পাঠিয়েছে ভারত। কারা রয়েছেন সেই দলের মধ্যে? এক ঝাঁক তারকা রয়েছেন। বজরং পুনিয়া রয়েছেন, মেরি কম রয়েছেন, পিভি সিন্ধু, সৌরভ চৌধুরী, মনু ভাকের, এরকম এক ঝাঁক তারকা। কার কপালে জুটবে সোনা? কেই বা হবে রূপর ভাগদার, বা কেই বা পাবেন ব্রোঞ্জ? এই সব কিছু নিয়ে আজকে আমাদের আলোচনা। এই সব কিছু নিয়ে আলোচনার জন্য আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের ক্রীড়া প্রতিনিধি সাম্যজিৎ ঘোষকে। সাম্য, তোমাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনার জন্য মূলত বসেছি এখানের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে অলিম্পিক গেমস। অবশেষে এত বাধা বিপত্তি পেরিয়ে, করোনাকে সামনে রেখে, করোনার বাধা বিপত্তি পেরিয়ে সব কিছু নিয়ে শেষমেশ শুরু হতে চলেছে অলিম্পিক গেমস। কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা অবশ্যই একটা বিরাট ব্যাপার, এবং মুখিয়ে থাকে, মানে প্রতিযোগীরা মুখিয়ে থাকে যে কবে এরকম একটা টুর্নামেন্টে তারা খেলতে পারবে। এরকম মানে একটা 4 বছর অন্তর অন্তর হয়। এবছর 5 বছর হয়ে গেল, যেহেতু গত বছরের 2021 হয়নি, 20 হয়নি, 2020 হয়নি। হ্যাঁ, তো এইরকম একটা জায়গায় মঞ্চে যে সাফল্য পাওয়া, এইটা একটা অদ্ভুত ব্যাপার। জাতীয় সঙ্গীতটা যখন বাজে, জাতীয় পতাকাটা যখন ওপরে ওঠে পদক জয়ের পরে, তখন এই জিনিস বলে বোঝানো যায় না। তো সুতরাং আমি বলবো যে একটা অলিম্পিককে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। এইরকম একটা পর্যায়ে যেখানে বিশ্বের প্রায় সমস্ত দেশ যারা অলিম্পিক সংস্থার সঙ্গে জড়িত, তারা যখন প্রতিদ্বন্দ্বিতা করছে, এবারে 205টি দেশ রয়েছে, অর্থাৎ এতগুলো দেশকে টপকে যখন একজন অ্যাথলিট সোনা জয় করছে, বা রূপো জয় করছে, বা ব্রোঞ্জ জয় করছে, বা একটা অনেক দিন পরে দীর্ঘদিন সাফল্য যেখানে কোনো ইভেন্টে ছিল না সেখান থেকে ফিরে এসে 4র্থ স্থানে অর্জন করছে, এইখানে গিয়ে তখন মনে হয় যে সে বোধহয় মানে পৃথিবীর সবচেয়ে উপর জায়গায় চলে এসছে। এবং এরকম একটা সাফল্য যখন দেখতে পাচ্ছি যে গোটা দেশ তোমার পেছনে রয়েছে, এবং এক একটা সাফল্য আমরা যখন জানি যে মোটামুটি বেশ কিছু বড় সাফল্য আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় জুড়ে। মিলখা সিংয়ের সাফল্য আমরা দেখতে পেয়েছিলাম রোমে অলিম্পিকে, প্রায় তিনি পদক জিতে ফেলেছিলেন, 4র্থ হয়ে শেষ করেন। তবুও সেই যে ক্রেজটা ছিল, মিলখা সিং নিজেও বলেছিলেন, যে সদ্য প্রয়াত হয়েছেন তিনি নিজেও বলেছিলেন যে ওই রকম একটা মঞ্চে থেকে গোটা পৃথিবী যখন তোমার পেছনে রয়েছে, একটা দেশের জন্য তুমি লড়াই করছো, সেখানে যে উন্মাদনা, 4র্থ হয়েও আফসোস তো আছে নিশ্চয়ই পদক জয়ের, কিন্তু তার মধ্যখানে যে ওই যে একটা মানে কি বলবো, একটা প্রতিযোগীদের একটা চাহিদা, একটা নিজেকে ছাপিয়ে যাওয়ার চাই, সবকিছু চাহিদা, নিজেকে ছাপিয়ে যাওয়ার যে তাগিদ বলা যেতে পারে, সেটা তো থাকেই। কেমন হতে চলেছে এই উদ্বোধনী অনুষ্ঠান, তুমি একটু আমাদের জানাও। অবশ্যই। এবারে যে জাপানের বরাবরের যে ট্রেডিশনটা ছিল, একটা সাবেকিয়ানা তার মধ্যে আনতে চায়। জাপানের যে সাবেক যে ট্রেডিশনগুলো আছে, সেইগুলো, তাদের পোশাক আশাকে যেগুলো আমরা দেখতে পাই, সেগুলো আমরা জানি যে কীরকম হতে পারে। তার থেকেও বড় ব্যাপার যে এবার যে ব্যাপারটা জাপানিরা নিয়ে আসতে চাইছে, 2011 সালে একটি ভয়ঙ্কর সুনামি হয়েছিল জাপানে, এবং সেই 2011 সালের যে সুনামি, সেইখান থেকে জাপান কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে সেটাকেই থিম করে জীবনযাত্রা কিভাবে ফিরে আসছে, সেইটা কিন্তু অনেকটাই সামনে রাখা হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে। এবং তারা বলেওছে, যখন তারা লন্ডন অলিম্পিকের পরে যখন জাপান এই গেমস করার অধিকারটা পেল বিভিন্ন শহরকে টপকে, তখন তারা বলেছিল যে এইভাবেই কিন্তু 2011 সালের পরে তারা দেশটা কিভাবে নতুন করে ফিরে আসছে, জীবনযাত্রা ফিরে আসছে, কিভাবে নতুন করে জীবন শুরু করছে, এরকম একটা ধ্বংসলীলা শেষে সেইগুলো কিন্তু তুলে ধরা হবে এই গেমসের মাধ্যমে। সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন প্রদেশের যে সংস্কৃতি সেটা রয়েছে। একসময় আমরা দেখতাম যে জাপান যখন এর আগেও করেছে, যে হিরোশিমার যে অ্যাটম বোম পড়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই তারা দেখিয়েছে। এরপরে যখন এই সুনামি এসছে, কারণ জাপান দেশটা এমন একটা জায়গায় অবস্থিত, প্যাসিফিক রিং অফ ফায়ারের সামনে অবস্থিত, যেখানে প্রচুর এরকম সুনামি হওয়ার সুযোগ রয়েছে। আগ্নেয়গিরির একটা রয়েছে প্রশান্ত মহাসাগরের ওই এলাকাটায়, এবং প্রচুর এরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে তাদের যেতে হয় বিভিন্ন সময়, প্রচুর ঝড়। দ্বিতীয়বার টোকিওতে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক গেমস। এর আগে একবারই হয়েছে এবং এটি দ্বিতীয়বার।
অবশ্যই, এবং বহুদিন পরে হচ্ছে জাপানের এইরকম অলিম্পিক্স। এবং আরো একটা ব্যাপার যে জাপান, আমরা জানি সচরাচর যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানের যে ঘুরে দাঁড়ানো অর্থনৈতিক শক্তি হিসেবে উঠে আসা, সেইটা আমরা সবাই জানি। জাপানিরা খুব পারফেকশনিস্ট, সবাই জানি। সেইখান থেকে তাদের একটা যে গেমসের ওপরে যে প্রভাব পড়ে, খেলাধুলোর ওপরেও যে প্রভাব পড়ে, এটা তো অনস্বীকার্য। এবং তারা এই জন্য প্রস্তুত হয়েছে যে তারা বিশ্বের কাছে তুলে ধরতে পারবে তাদের নিজেদের গত কয়েক দশকের যে উন্নয়ন, কিভাবে তারা জাপানকে একটা শীর্ষস্থানীয় দেশ হিসেবে, শক্তিধর দেশ হিসেবে তুলে ধরেছে, অর্থনৈতিক শক্তিধর দেশ হিসেবে তুলে ধরেছে। এবং একই সঙ্গে খেলাধুলোর ক্ষেত্রেও জাপান কিন্তু প্রায় অনেক খেলাতেই তারা বিশ্ব সেরাদের অন্যতম দলে পড়ছে। অ্যাথলেটিক্স পড়ছে, ফুটবলে তারা উঠে এসছে, হকিতে উঠে এসছে, আর তীরন্দাজিতে উঠে এসছে, সাঁতারে উঠে এসছে, এই ধরনের গেমসগুলোতে। এবং এবার যেহেতু স্বদেশে খেলাগুলো হচ্ছে, তাই তাদের কাছে একটা আলাদা সুবিধে, ঘরের মাঠে একটা সুবিধে যে প্রতিটা ইভেন্টেই তারা, তাদের প্রতিযোগীরা কিন্তু সেই রকমই একটা অংশগ্রহণ করছেন। হ্যাঁ, সেরকমই একটা উন্মাদনা রয়েছে যে বাড়তি তাগিদ দেশের মাঠে আমরা দেশের জনতার সামনে এটা করবো। যদিও এবছর একটা বড় ব্যাপার হয়েছে যে যেহেতু করোনার সময়, তাই আমার মনে হয় যে করোনাকে সামনে রেখে আমরা দেখেছিলাম যে সাম্য কিভাবে আবারও কিন্তু অলিম্পিক গেমস কিন্তু একটা কালো ছায়া দেখা গেছিল অলিম্পিক গেমসের আকাশের মধ্যে। আবারও কিন্তু করোনার এক প্রতিযোগী সেখান থেকে আক্রান্ত হন, তারপর কিন্তু এক এক করে কিন্তু বহু প্রতিযোগী করোনায় আক্রান্ত হন, তারপরে কিন্তু আবারও অলিম্পিক গেমস না হওয়ার আবার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেখান থেকে জাপান কিন্তু নতুনভাবে আবার সেটাকে অর্গানাইজ করেন এবং শুরু হচ্ছে শেষমেশ সেই শো। এই সবকিছু নিয়ে তোমাকে বলবো যে জাপানের মধ্যে এই আবেগটা কতটা থাকে। হ্যাঁ, অবশ্যই আবেগটা দুটো জায়গায় এসে গেছে। একটা দুটো জায়গায়, এইটা হচ্ছে যে দর্শক শূন্য গ্যালারি, একদম এইটা ভাবা যায় না একদমই। হ্যাঁ, অলিম্পিক্স গেম, অন্যদিকে দর্শক শূন্য একদম। এবং ওখানকার যে সাধারণ জনতা, তারাও মেনে নিতে পারছেন না জিনিসটা যে এইরকম একটা গেমস হচ্ছে, অথচ তারা মাঠে ঢুকতে পারছেন না। একজন জাপানি সমর্থক সেদিনকে বলছিলেন 1992 সালে বার্সেলোনা অলিম্পিক থেকে তিনি প্রতিটা অলিম্পিকে ঘুরে বেরিয়েছেন, কিন্তু এবার দেশের মাঠে তিনি কিন্তু সুযোগ পাচ্ছেন না। অর্থাৎ তিনি বহু দূরে দূরে গিয়ে দেশে গিয়ে অলিম্পিক গেম দেখেছেন, এবার নিজের দেশে যখন হচ্ছে তখন তিনি দেখতে পাচ্ছেন না। এর থেকে আফসোসের কিছু হতে পারে না। একদমই তাই, একদমই। এবং সাম্য সব থেকে বড় জিনিস যেটা আমরা দেখেছি যে এবারে কিন্তু অলিম্পিক্স ভিলেজ, যে ভিলেজটা অন্যতম আকর্ষণ থাকে। এই অলিম্পিক্সে ভিলেজ যেটা তৈরি হয়েছে, সেই অলিম্পিক্স ভিলেজ নিয়ে কিন্তু আমাদের একটা প্রতিবেদন রয়েছে। সেই প্রতিবেদনের মধ্যে কি রয়েছে আসুন একবার দেখিয়ে দেওয়া যাক। ঘরের বাইরে ঘর, দেশের বাইরে পাড়া, এর নাম অলিম্পিক ভিলেজ। টোকিও অলিম্পিকের গেমস ভিলেজ গড়ে উঠেছে টোকিও বের ধারে, যেখানে প্রশান্ত মহাসাগরের ঢেউ খেলা করে। 11,000 প্রতিযোগীর জন্য বানানো হয়েছে এই গেমস ভিলেজ। তবে এবার করোনা পরিস্থিতির জন্য সবকিছুই যেন আলাদা। সামাজিক দূরত্ব বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। গেমস ভিলেজে ভারতীয় দল 15 নম্বর টাওয়ারে 11, 12 এবং 13 তলায় জায়গা পেয়েছে। টাওয়ারগুলি এমনভাবে তৈরি যাতে সমুদ্রের হাওয়া খেলা করতে পারে ঘরের মধ্যে। দেখে নেওয়া যাক ভিলেজের ঘরগুলি কেমন। প্রতি ঘরে 2 জন করে থাকার ব্যবস্থা করা হয়েছে। খাট বানানো হয়েছে কার্ডবোর্ড দিয়ে। 200 কেজি ওজন বহন করতে পারবে এই খাটগুলি। আর গেমস শেষ হলে এই আসবাব ও খাটগুলি পুনর্ব্যবহার করা যাবে বিভিন্নভাবে। এটাই এই অলিম্পিকের মূল বিষয়। প্রায় অনেক ব্যবহারযোগ্য সামগ্রী এবার গেমস শেষ হলে পুনর্ব্যবহার করা যাবে। ভিলেজের সামাজিক অঞ্চল বা সোশ্যাল হাব হয়েছে। সেখানে থাকছে বিনোদন কেন্দ্র, জিম, ডিনার এরিয়া, চিকিৎসা কেন্দ্র। এই সঙ্গে ব্যাংক, পোস্ট অফিস, ফটো স্টুডিও থাকবে। প্রতিযোগীরা ইভেন্ট না থাকলে এখানে হালকা মেজাজে কাটাতে পারবেন। এই সোশ্যাল হাব বানানো হয়েছে প্রায় 40,000 কাঠের তক্তা দিয়ে। গেমস শেষ হলে এই কাঠ ব্যবহার করা হবে বিভিন্ন কাজে, যেমন পার্কের বেঞ্চ তৈরি করতে। গেমস ভিলেজের খাওয়ার জায়গাটিও বিশাল এলাকা জুড়ে। এখানে 3,000 মানুষ একসঙ্গে খেতে পারবেন। কোভিড বিধির জন্য সংখ্যাটি 4,300 থেকে কমানো হয়েছে। প্রতি টেবিলে বিশেষ স্ক্রিন রাখা হয়েছে দূরত্ব বজায় রাখতে। প্রাতরাশে 30 মিনিট বরাদ্দ থাকছে সবার জন্য। আর মেনুতে থাকছে সবজি, ডিম, বিফ, পর্ক, সামুদ্রিক মাছ, জুস, জাপানি খাবার, মিট বল, প্যানকেক, রাইস বল প্রভৃতি। সোশ্যাল মিডিয়া হাবের একদিকে রয়েছে কোভিড পরীক্ষা কেন্দ্র। প্রতিদিনই করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এখানে। বিভিন্ন খেলার স্টেডিয়াম বা গেমস এরিয়াতে প্রতিযোগীদের যাতায়াতের জন্য বিখ্যাত সংস্থার পেলেট বাস থাকছে। জাপান দেশের কথা উঠলেই পরিপূর্ণতার কথাই মনে হয়। এবারও এই পরিপূর্ণতা দিয়েই জাপান তাক লাগাবে সন্দেহ নেই, কারণ এটাই তো গ্রেটেস্ট শো অন আর্থ। ব্যুরো রিপোর্ট, ইন্ডিয়া নিউজ, জয় বাংলা।
সাম্য, তোমার কাছে এটা জানতে চাইবো যে এবারে আমরা যেমনটা দেখেছি যে ভারতের অলিম্পিক্সের ইতিহাসে সব থেকে বড় দল পাঠিয়েছে ভারত, এবং এই দলের মধ্যে বিভিন্ন তারকা রয়েছেন এখানের মধ্যে বজরং পুনিয়া রয়েছেন, মেরি কম রয়েছেন, সৌরভ চৌধুরী রয়েছেন, মনু ভাকের। কার কার ভাগ্যে শিখে ছিড়বে বলা যেতে পারে, এই সোনাতে, রূপোতে, ব্রোঞ্জে পদক জয়ের দাবিদার কারা? হ্যাঁ, সবচেয়ে বড় দল পাঠিয়েছে এবং সবচেয়ে আমার মনে হয় যে প্রতিভাধর একটা দল পাঠিয়েছে। এটা শুধু আমি বলছি না, বিশেষজ্ঞরাও বলছেন এবং প্রাক্তন খেলোয়াড়রাও বলছেন। সবচেয়ে আগে যদি বলতে হয় সোনা জয়ের ব্যাপারে, শুটিং টিমটাকে আমি বলবো, যারা রাইফেল শুটিং, সৌরভ চৌধুরী, মনু ভাকের সবচেয়ে দুজনেই 19 বছর বয়স। হ্যাঁ, এবং এদের সবচেয়ে প্রতিভাবার বলা হচ্ছে এশিয়ান গেমসে সোনা জিতেছে, কমনওয়েলথ গেমসে সোনা জিতেছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পরপর 5 বার সোনা জিতেছে। একদম তরুণ তুর্কি, এবং বিশ্ব চ্যাম্পিয়ন। গত 5 বছর এদেরকে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে, গোটা বিশ্বের কাছে তারা একটা নিদর্শন স্থাপন করে। হ্যাঁ, অবশ্যই এদেরকে আমি বলবো যে, এবং শুটিং টিমের আরো যে কয়েকজন সদস্য রয়েছে সেখান থেকেও কিন্তু একটা দুটো পদক আরো এসে যেতে পারে। অর্থাৎ শুটিং টিমই আমাদের 3 থেকে 4টি পদক এনে দিতে পারে, তার মধ্যে একটা কি দুটো সোনাও হয়ে যেতে পারে। তারপরে আমি বলবো যে কুস্তি টিমের যেমন রয়েছে বজরং পুনিয়া, দীপক পুনিয়া এবং ভিনেশ ফোগাত, এরাও কিন্তু অলিম্পিকে আসার আগে বিশ্ব জয় করেছে, এশিয়ান গেমসে পদক পেয়েছে। সুতরাং আমি বলবো যে কুস্তি থেকেও অন্তত 2টো পদক আসতেই পারে। কুস্তির খবরের মধ্যে যাবো, তবে শুটিং নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে। কি রয়েছে সেখানের মধ্যে, আসুন একবার দর্শকদের দেখিয়ে দেওয়া যাক। দুজনেরই বয়স 19। মনু ভাকের গত 4 বছর ধরে একের পর এক ধাপ উঠে এসেছেন। 2017 সালে জাতীয় শুটিং প্রতিযোগিতার ফাইনালে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে মনু মুখোমুখি হন তখনকার তারকা ও জাতীয় চ্যাম্পিয়ন হিনা সিধু। কিন্তু সবাইকে চমকে দিয়ে হিনা সিধুকে হারিয়ে দেন মনু ভাকের, ভেঙে দেন হিনার জাতীয় রেকর্ডও। এরপর একই বছরের কমনওয়েলথ গেমসে হিনাকে ফের হারান মনুর উত্থান ধূমকেতুর মতো হলেও তার মধ্যে প্রতিভার স্ফুলিঙ্গ ছিল, তা জানান তার ছোটবেলার কোচও। অদ্ভুতভাবে গুলি চালানোর সময় শান্ত থাকতে পারেন মনু, জাহাজে কাজ করেন বাবা। মনু প্রথমে বক্সিং, কাবাডি, মার্শাল আর্ট নিয়ে মেতেছিলেন, কিন্তু এরপর বাবার উৎসাহে শুটিংয়ে পদার্পণ, তারপর শুধু সাফল্য। একই কথা প্রযোজ্য সৌরভ চৌধুরীর ক্ষেত্রেও। তাঁরও ইভেন্ট 10 মিটার এয়ার পিস্তল। 19 বছরের সৌরভ বরফের মতো ঠান্ডা মাথা রাখতে পারেন গুলি চালানোর সময়, যার নিট ফল 4টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমস একই সঙ্গে জিতেছেন। কৃষকের ছেলে সৌরভ প্রথম থেকেই শুটিং নিয়ে মগ্ন। প্রচণ্ড পরিশ্রম করার সহজাত ক্ষমতা রয়েছে তার। 24 কিলোমিটার সাইকেল চালাতেন সৌরভ। সকাল থেকে দুপুর পর্যন্ত 6 ঘন্টা অনুশীলন ছিল রুটিন। 2018 সালের এশিয়ান গেমসে তখনকার বিশ্বসেরাকে ফাইনালে হারিয়ে দেন সৌরভ। তারপর থেকে সোনা হাতছাড়া মাত্র একবারই হয়েছে, গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে। তবে মনু ভাকের ও সৌরভ চৌধুরী জুটিতে দারুণ সফল। 6 বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে 5 বার চ্যাম্পিয়ন। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে সোনা জিতেছেন। সোনা জয় যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে দুজনের কাছে। তাই এবারের অলিম্পিকে ভারতের সোনা জয়ের বড় দাবিদার এই তরুণ তুর্কি শুটাররাই। ব্যুরো রিপোর্ট, ইন্ডিয়া নিউজ, জয় বাংলা। সাম্য, শুটিং এর মধ্যে সৌরভ চৌধুরী, মনু ভাকের, তীরন্দাজিতে কিন্তু দীপিকা কুমারী, কোনো মতেই কিন্তু অবহেলা করা যায় না। হ্যাঁ, অবশ্যই। আমি একটু রেস ধরে বলছি যে শুটিং টিম এবার নতুন একটা ইভেন্ট যোগ হয়েছে, সেটা হচ্ছে একটা মিক্সড টিম ইভেন্ট। অর্থাৎ মনু ভাকের যেমন ব্যক্তিগতভাবে প্রতিযোগিতা নামবেন, সৌরভ চৌধুরী যেমন নামবেন, তার সঙ্গে সৌরভ চৌধুরী এবং মনু ভাকের একটা জুটি, মিক্সড জুটি হিসেবেও নামবেন। এইবারে প্রথম অলিম্পিকে হচ্ছে। আচ্ছা, এবং আর একটা ব্যাপার, এটা শুরু আগে যখন বিশ্ব চ্যাম্পিয়নশিপগুলো হয়েছে, তার আগে কিন্তু এরা দুজন গত বিশ্ব চ্যাম্পিয়নশিপ ছাড়া তার আগে কিন্তু সোনাই জিতেছেন। অর্থাৎ বলা যেতে পারে, এই জন্যই আমরা এই যেটা স্টোরিটা দেখলাম, সেই স্টোরিতে যেটা বলা আছে যে এই দুজন কিন্তু মাত্র একবারই ব্যর্থ হয়েছেন। আচ্ছা, তার মধ্যে 6 বারের মধ্যে 5 বার তারা বিশ্ব জয় করেছেন, বিশ্বের সেরাদের হারিয়েছেন। এবং এই যে মিক্সড ইভেন্ট, যেটা গত 2 বছর ধরে হচ্ছে, এবার অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে, এই ইভেন্টটাই কিন্তু তারা সোনা জিতেছেন। ফলে যদি প্রথম বাজি বলা যেতে পারে কাদের উপর রাখা যায়, এই দুজনের উপর কিন্তু রাখা যায়। আচ্ছা আচ্ছা। এরপরে আসছি তীরন্দাজিতে। তীরন্দাজির ব্যাপারটা হচ্ছে শুটিং এর মতো এত পারফেকশন জায়গা হয়তো নেই। আমরা দীপিকা কুমারীকে পেয়েছি, অতনু দাসকে পেয়েছি, কিন্তু এদের কাছে একটা যেটা বড় ব্যাপার থাকে যে যখন এই তীরন্দাজ ইভেন্টগুলো হয় খোলা জায়গাতে হয়, 70 মিটার দূরত্ব থাকে একটা রেঞ্জের, সেখানে সমুদ্রের হাওয়া থাকে। ফলে অনেক সময় কি হয়, সামান্য একটু ভুলের জন্য, হাওয়ার জন্য একটা তীর ঘুরে যেতে পারে। একদমই।
সেখানে পারফেক্ট 10 যদি না হয়, সোনা জয়টা কিন্তু ওই এক চুলের একটা সমস্যা হয়। একদমই একটা পয়েন্ট, একটা চুল সরে গেলে, সেখানের মধ্যে কিন্তু পয়েন্ট হাতছাড়া। হাতছাড়া। অন্যদিকে কিন্তু আমরা মেরি কমের যদি কথা না বলি তাহলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটাই অসম্পূর্ণ রেখে যায়। মেরি কমের কতটা সম্ভাবনা রয়েছে এবারে? অবশ্যই যে জায়গায় মেরি কম চলে গেছেন, 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিকে এখনো পয়েন্ট মানে পদক ধরা, এশিয়ান গেমসে পদক রয়েছে। মেরি কম এই টুর্নামেন্টের জন্যই বোধহয় তিনি হয়তো আর বেশি দিন বক্সিং এ থাকবেন না, স্বাভাবিক ব্যাপার। এইটাই হয়তো তার শেষ সুযোগ, এবং তিনি নিশ্চয়ই মরিয়া চেষ্টা করবেন এই টুর্নামেন্ট থেকে একটা পদক আনতে। অন্তত একটা সোনার পদক যদি পাওয়া যায় তো বড় ব্যাপার, কিন্তু তিনি হয়তো চেষ্টা করবেন মিনিমাম যেটা একটা ব্রোঞ্জ পদকের জন্য আমরা চেষ্টা করব। কিন্তু মেরি কমের কিন্তু প্রথম প্রতিযোগী যারা রয়েছে তারা কিন্তু কঠিন প্রতিযোগী পেয়েছেন, অর্থাৎ প্রথম দুটো রাউন্ড কিন্তু মেরি কমের কাছে একটুখানি কঠিন রাউন্ড পড়েছে। সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে কিন্তু পরবর্তী দিকে যে রাউন্ডগুলো পড়ছে সেগুলোতে তার একটা পদক জয়ের সম্ভাবনা, অন্তত সেমিফাইনাল পর্যন্ত যদি পৌঁছতে পারেন তাহলেও কিন্তু একটা পদক এসে যাওয়ার সম্ভাবনা আছে। এবং মেরি কম ছাড়াও আমি বলছি আরো যে 2-3 জন রয়েছেন এই এতে, অমিত পাঙ্গাল রয়েছেন, তো এদেরও কিন্তু একটা সুযোগ রয়েছে পদক জয়ের ব্যাপারে। অর্থাৎ পদক জয়ের সুযোগ কিন্তু যে টিম ভারত পাঠিয়েছে সেখানের মধ্যে প্রত্যেকে কিন্তু পদক জয়ের দাবিদার, কিন্তু বিদেশি খেলোয়াড়দের সামনে কতটা তাদের নিজেদের দক্ষতাকে প্রাধান্য দিতে পারে সেটাই কিন্তু আগামী দিনে বলবে। কি হতে চলেছে, কারা পাবে, কতগুলো সোনা পেতে চলেছে ভারত, কতগুলি বা রূপো আসছে, কতগুলি বা ব্রোঞ্জ আসছে। ইতিমধ্যে কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু প্রত্যেক প্রতিযোগীর জন্য কিন্তু 1 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে, সেদিকে আমাদের নজর থাকবে। আমরা এখানের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখুন ইন্ডিয়া নিউজ জয় বাংলার পর্দায়। নমস্কার। সত্যজিৎ এবার অ্যাকশন। আপনার ক্যামেরার লেন্সে চিনেছি ধান মাঠ থেকে রেলগাড়ি, আপনার সিনেমার গল্প বলায় জেনেছি বিভূতিভূষণ থেকে রবীন্দ্রনাথ, আপনার জাদু কলম কালিতে আমাদের কিশোরবেলার বন্ধু শঙ্কু থেকে ফেলুদা, আপনার পায়ে পায়ে 100 ছোঁয়ায় আমাদের সহস্র প্রণাম। সত্যজিৎ এবার অ্যাকশন। সুন্দরবনের সোদা মাটি লোনা জল থেকে দার্জিলিং ডায়েরি, শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহা, আমি অনিশা আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলার তন্ময় চক্রবর্তী, ডুয়ার্সের জঙ্গল থেকে বীরভূমের লাল মাটির সুর, পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, নন্দীগ্রাম টু